বিয়ের ঠিক ১.৫ বছরের মাথায় কথা জানতে পারল তার বর তারই খালাতো বোনের সাথে পরকীয়া করছে। এটা জানতেই কথার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ৪ মাসের ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে সে অথই জলে পড়ল। রবিন বাড়ি ফিরতেই তাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে সে প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু কথা যখন বলল সে প্রমাণসহ দেখাতে পারবে, তখন রবিন আর কোনো টালবাহানা করেনি। সোজাসাপটা স্বীকার করেছিল, বলেছিল, রুনার সাথে আমার প্রেম তোমাকে বিয়ে করার আগে থেকেই। তাকে আমি ছাড়তে পারবো না। এটা শুনে যেন কথা হতভম্ব হয়ে গিয়েছিল। রুনা আপুর বিয়ে হয়েছে আরো ৫ বছর আগে। তার ৪ বছরের একটা ছেলেও আছে। আর তাদের বিয়ে হয়েছে ১.৫ বছর। তাহলে প্রথম দিন থেকেই কি সে একজন প্রতারকের সাথে সংসার করছিল? আপনি এসব কি বলছেন? বিয়ের আগে থেকে? তাহলে আমাকে কেন বিয়ে করলেন? এভাবে ঠকালেন কেন? রবিন তখনও ঠান্ডা মাথাতেই জবাব করছিল, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, মায়ের জোরাজুরিতে করতে হয়েছে। আর আমাকে যে ঠকালেন। রবিন প্রত্যুত্তরে নীরব থেকেছিল। কথা যখন কাঁদতে কাঁদতে রবিনের কলার ধরে জিজ্ঞেস করছিল, বলুন, আমাকে ঠকালেন কেন? আপনার কি ক্ষতি করেছিলাম আমি? আমাদের মেয়েটার কি হবে? কলার ধরাটা যেন রবিন সহ্য করতে পারল না। তাই তার আসল রূপ বেরিয়ে আসলো। সে কলার থেকে হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলল, বাহ, মেয়ে, তোর মেয়ে নিয়ে তুই যা খুশি কর। আমি তোকে কখনোই পছন্দ করতাম না। এবার তুই এভাবেই থাকলে থাক, নয়তো বেরিয়ে যা। এভাবে বলতে পারছেন? আপনার বুক একবারও কাঁপছে না? না, কাঁপেনি। তোর ওই ইমোশন আমাকে দেখাবি না। আমি থাকবো না এখানে। আপনার নামে আমি মামলা করব। রবিন চোখ পাকিয়ে কথার চুলের মুঠি ধরে জঘন্য একটা গালি দিয়ে বলল, কি বললি শালি? কার নামে মামলা করবি? তোর মামলা আমি তোকেই ভরে দেব। মা, আমাকে মামলা দিবে? তোর ভালো না লাগলে বেরিয়ে যা না বাড়ি থেকে। সাথে তোর ওই পেয়ারের মেয়েকেও নিয়ে যাবি। কথা অবাক আর ছলছলে চোখে শুধু রবিনের এমন রূপ দেখছিল। এই রবিনের সাথে তো গত ১.৫ বছরে রবিনের কোনো মিল নেই। সে কি করবে না করবে ভেবে না পেয়েও তার মাকে সব জানালো। কথার মা আবার আগের দিনের মানুষ। তিনি সোজা বলে দিলেন, পুরুষ মানুষের ওসব একটু আধটু দোষ থাকেই। সংসার করতে গেলে এসব ধরতে হয় না। সে যেন রবিনকে বুঝিয়ে শুনিয়ে এসব থেকে ফিরিয়ে আনে। এরপর আবার আগের মতো সংসার করে। কথা নিজের কানকেও যেন তখন বিশ্বাস করতে পারছিল না। একজন মা তার মেয়েকে এসব বলতে পারে কখনো? কোনো উপায় না পেয়ে কথা দ্বারস্থ হলো তার বড় ভাই সাজিবের। একসময় ভাইয়ের খুব আদুরে বোন থাকলেও ভাই বিয়ের করার পর থেকেই তার সাথে দূরত্ব বেড়েছে। মূলত তার ভাবি তাকে পছন্দ করতো না। কথা সাজিবকে কল দিয়ে সব জানালো, কিন্তু সাজিবের থেকে পাওয়া জবাবটা যেন কথাকে পুরো বাকহীন করে দিয়েছিল। আমি নিজেই নিজের ঝামেলা নিয়ে বাঁচি না, তার উপর তুই এমন এটা নিয়ে বাড়াবাড়ি করছিস কেন? পুরুষ মানুষের একটু দোষ না থাকলে তাকে পুরুষ পুরুষ লাগে না। সংসার কর, আমাকে বিরক্ত করিস না। এরপর কথা যেন সব দিক থেকে অসহায় হয়ে পড়ল। বাবা ছাড়া কেউই যে তাকে আপন মনে করে না, সেটা সে অনুধাবন করতে পারল। জীবনে প্রথমবারের মতো নিজেকে এতিম মনে হচ্ছিল তার। এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিল তার কাছের বান্ধবী অর্পণার ছোট ভাই। অর্পণা আর সে একই স্কুলে এবং একই কলেজে পড়ালেখা করেছে। এরপর অর্পণার বিয়ে হয়ে গেল আর সে কোনোমতে টেনেটুনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্সটা করেছে। যদিও তার অর্পণার সাথে এখনো নিয়মিত যোগাযোগ আছে। তার মা আবার উচ্চশিক্ষার ঘোর বিরোধী ছিল, কিন্তু তার বাবার বদলে অনার্সটা শেষ করতে পেরেছিল সে। বাবা মারা যাওয়ার পর ২ মাসও সে টিকতে পারেনি। তার মা তাকে জোর করে নিজের বোনপো রবিনের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। কথা সেদিন চোখে জল মুখে কৃত্রিম হাসি নিয়ে বিয়ের আসরে বসেছিল, আর আজ সেটার প্রতিদান স্বরূপ পেল এমন প্রতারণা আর বিশ্বাসঘাতকতা। সেদিন কথায় কথায় অর্পণাকে রবিনের প্রতারণার কথাটা জানিয়েছিল। অর্পণা মনে হয় সেটা আবার তার ছোট ভাই নীরাদকে জানিয়েছিল। নীরদ অর্পণার থেকে বেশ ছোট না, মাত্র ১ বছরের। তাদের সম্পর্কটা ভাই বোনের চেয়ে বন্ধুর মতো বেশি। তাই অর্পণা বিনা সংকোচে তার বিষয়টা নীরদকে জানাতে পেরেছিল। সেটা জানতে পেরেই সেদিন রাতে নীরদ তাকে কল করে বলেছিল,
আপনি আগে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি নিজে কি চান? যদি এত কিছুর পরেও সব মেনে ওই লোকের সাথে সংসার করতে চান তাহলে সেটা করতে পারেন। আবার যদি ওই লোকের সাথে সব সম্পর্ক শেষ করে নিজের জীবনটা নতুন করে শুরু করতে চান তাহলে সেটাও করতে পারেন। যদিও ১ম কথার একটু লজ্জা লাগছিল বান্ধবীর ছোট ভাইয়ের সাথে এইসব নিয়ে কথা বলতে। কিন্তু পরক্ষণেই তার নিজের সুবিধার জন্য সব অস্বস্তি বাদ দিয়ে বিপরীতে জিজ্ঞেস করে বলেছিল, "আমি যদি নতুন করে শুরু করতে চাই তাহলে তো আমার পাশে কাউকে লাগবে। আমার মা-ভাইরা কেউই থাকবে না। একা একটা মেয়ে তার উপর আবার ডিভোর্সি। সমাজে বাস করা যে কতটা কঠিন তা আশা করি তুমি জানো।" নীরদ প্রত্যুত্তরে বলেছিল, "জানি কিন্তু একজন মায়ের শক্তির কাছে সব বাধা বিপত্তি হার মানে। আপনি চাইলেই পারবেন, তাছাড়া আমি আর আপু তো আছি আপনার পাশে। বাকিটা আপনার ইচ্ছে।" সেদিন আর কোনো কথা হয়নি তাদের মাঝে, কিন্তু নীরদের কথাগুলো কথার উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। এরই মধ্যে সে রবিনের সাথে আর কোনো কথা বলেনি। রবিনও নিজে এসে কথার সাথে কোনো রকম বাক্যই ব্যয় করেনি। এমনকি নিজের ৪ মাসের মেয়েটার খোঁজও নেয়নি। কথার এমন করে আরো সপ্তাহ খানেকের মতো কাটলো। এরপর সে সিদ্ধান্ত নিল রবিনকে ডিভোর্স দিয়ে নতুন করে জীবন শুরু করবে। কথা আমাদের সম্পর্কে সব জেনে গেছে রুনা। রবিনের কথায় মোবাইলের অপর পাশ থেকে রুনা নামক ৩২ বছর বয়সী নারীটি এক প্রকার আঁতকে উঠল। বলল, "কি বলো এসব?" "হ্যাঁ, কিভাবে জানলো তা জানি না, তবে অনেক ঝামেলা করেছিল। আমিও বলে দিয়েছি ভালো না লাগলে যেন সংসার ছেড়ে চলে যায়। পরে যদি কাউকে বলে দেয় ও। আমার খুব ভয় করছে রবিন।" "আরে ভয় পেও না ডার্লিং, আমি আছি তো। আর কাকে বলবে ও? ওর মা-ভাই ওরে কোনো দাম দেয় নাকি?" রুনা একটু আশ্বস্ত হলো। তবে তার ভয় কাটল না। যদি কোনোভাবে তার স্বামীকে বলে দেয় তাহলে সে এই ৫ বছরের ছেলেকে নিয়ে কই যাবে? না, না, রবিনকে আরেকটু হাতে রাখতে হবে। যেন যেকোনো ঝামেলায় ছেলে নিয়ে তার ঘাড়ে ওঠা যায়। বুঝলাম, এসব বাদ দাও। এবার বলো কখন দেখা করব আমরা তাহলে? রবিন ঠোঁট কামড়ে বলল, "তোমার বুড়ো বর তো দেশে নেই, যেকোনো সময়েই দেখা করতে পারি। তুমি বলো কখন আসবে?" রুনা একটু লাজুক হেসে বলল, "আজ বিকেলেই আসো না, আজকে মাকে বিকেলের চায়ে ঘুমের ঔষধ মিশিয়ে দিবনে।" রবিন হাসল, প্রত্যুত্তরে বলল, "ঠিক আছে, তাহলে বিকেলে আসছি। একটু সুন্দর করে সেজেগুজে থেকো।" "আচ্ছা, তাহলে রাখি এখন।" "ঠিক আছে, বাই বাই ডার্লিং।" রবিন কলটা কেটে পেছনে ফিরতেই দেখে কথার নিস্পন্দন কাঠের মতো দাঁড়িয়ে আছে। রবিন একটু ভয় পেল প্রথমে, পরক্ষণেই নিজেকে সামলে কথার দিকে এগুলো। এক ভ্রু উঁচু করে শুধালো, "কি হলো? এখানে কি তোর? কিছু বলবি?" কথা ফ্যাকাশে মুখ নিয়ে তাচ্ছিল্য হাসলো। "একে তো এমন অপরাধ করেছো, তার উপর বুক ফুলিয়ে কথা বলছো। এসব আল্লাহ সইবে?" কথা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে এমন প্রতারকের জন্য কাঁদতে চায় না, আর চোখের পানি ফেলতে চায় না, এতে বরং ওর আরো পাপ হবে। সে আলগোছে নিজের হাতের কাগজটা রবিনের দিকে বাড়িয়ে দিল। এরপর অনুভূতিহীন গলায় রোবটের মতো বলল, "ডিভোর্স পেপার আমি সই করে দিয়েছি। আপনিও করে দিবেন?" রবিন অবাক চোখে কথার দিকে তাকালো। সে কখনো ভাবতেও পারেনি কথা এমন একটা সিদ্ধান্ত নেবে। সে তো কথাকে নরম সরম বোকা মেয়ে হিসেবেই জানে। ১.৫ বছরের সংসারে কখনো কথা তার সাথে কঠোর গলায় কথা বলেনি। রবিনের মুখের আকৃতি পরিবর্তন হয়ে গেল। কথার মা-ভাই যে এই বিষয়ে তাকে সাহায্য করবে না, সে তা ভালো করেই জানে। তাহলে কে করল? কথার মতো মেয়ে তো একা এমন দৌড়াদৌড়ি করে কখনোই এসব কাগজপত্রের বিষয় সামাল দিতে পারবে না। সে একেবারে হুট করেই কাগজটা নিয়ে পাশের টেবিলে রেখে কথার ২ গাল চেপে ধরল। "কিরে শালী, হঠাৎ ডিভোর্স পেপার পেলি কই? কোন নাগরের কাছে যাবি আমাকে ডিভোর্স দিয়ে? এই জন্যই তো বলি তোর তো সাহস হবে না। কোন নাগর জুটিয়েছিস?" কথা ব্যথায় চোখ খিঁচে নিল। তার কাছে মনে হচ্ছে ২ মণ পাথর চাপা দিয়ে রাখা হয়েছে তার গালে। সে আজ আর রবিনের কথা শুনে অবাক হলো না। এমন পরকীয়াকারী পুরুষ আর কেমনই বা হবে? তাই দাঁতে দাঁত চেপে কোনো রকমে প্রত্যুত্তর করল, "আমার গাল ছাড়ুন।" রবিন আরো হিংস্র হয়ে গেল। আরো জোরে চেপে ধরে জঘন্য কয়েকটা গালি দিয়ে বলল, "ছাড়বো না? কি করবি তুই? মা, সাহস কত? তুই আমাকে ডিভোর্স দিবি? শালী, তুই কি ডিভোর্স দিবি আমাকে? আমি তোকে তালাক দিলাম, যা। তালাক, তালাক, তালাক।" এরপর কথার গাল দুটো
জারা মেরে ছেড়ে দিয়ে বলল, যা এবারে তোর মেয়ে নিয়ে আমার তোর নাগরের কাছে যা। আর কোনোদিন তোকে যেন আমার কাছে আসতে না দেখি। রবিনের হাতের ঝাড়া খেয়ে কথা ছিটকে গিয়ে পাশের টেবিলে পড়েছিল। কপালও খানিকটা কেটে গিয়েছে। কথা একবার হাত দিয়ে কপাল চেপে ধরে সামনে আনলো। নিজের হাতে লাল টকটকে রক্ত দেখে তার মন দুর্বল হলো না, বরং কোনো অভাবনীয় শক্তি পেল যেন। হুট করেই মাথা তুলে রবিনের চোখের দিকে তাকালো। এরপর ধীরে ধীরে তার সামনে গিয়ে ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রবিন যেন নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে। তাকে থাপ্পড় মারল, তাও কথা! যে মেয়ে কোনো পশু পাখিকে ভয় পর্যন্ত দেখাতে পারে না, সে তাকে থাপ্পড় দিল। রবিন যেন তার সমস্ত শক্তি হারিয়ে স্থির হয়ে তাকিয়ে আছে। তোদের মতো নরপশুর কারণেই আজ পুরুষ মানুষের এত অধঃপতন। তোর বিচার তো আল্লাহ করবে, কর্মফল বুঝোস? একদিন নিজেই তুই নিজের কর্মের জন্য বিশাল আফসোস করবি জানোয়ার। এরপর আর কথা দাঁড়ালো না। পাশের রুমে গিয়ে ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নিয়ে এক কাপড়েই বাড়ি ত্যাগ করলো। রবিন শুধু গালে হাত দিয়ে চেয়ে চেয়ে দেখলো। সবকিছু একদম মুহূর্তের মধ্যেই হয়ে গিয়েছে। সে কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পায়নি। তবে পর মুহূর্তে হুঁশ করে ফিরে পেতেই দরজার দিকে অগ্রসর হলো। যেখান দিয়ে কিছুক্ষণ আগে কথা তার মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছে, রবিন সেখানেই দাঁড়িয়েই থাপ্পড় দেওয়া গালে হাত বুলাতে বুলাতে বিড়বিড়িয়ে বলল, এত দেমাগ! দেখি এই দেমাগ নিয়ে তুই কয়দিন টিকে থাকোস মা। তোকে তো রাস্তায় মানুষ খুবলে খুবলে খাবে। আমাকে চড় দেওয়া! আমাকে! তুই এখনো চিনোসনি আমাকে শালী। তোর শেষ আমি দেখে ছাড়বো। কথা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে। এখন প্রায় আলো ডুবো ডুবো ভাব। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কথা কোলে মেয়েকে নিয়েই উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলো। যতই সে উপর দিয়ে শক্ত দেখাক, আসল সত্যি তো সে ভেতরে ভেঙে পড়েছে ভীষণভাবে। ভেঙে পড়েছে। সে তো খুব সুখী ছিল সংসার নিয়ে। রবিন কখনোই তার সাথে বাজে আচরণ করেননি। হ্যাঁ, মাঝে মাঝে রেগে গেলে একটু বকাবকি করতো, তবে গত কয়েকদিনের মতো এত বাজে বাজে ভাষায় কখনো বকতো না, গালিগালাজ করতো না। তার এই সুখের সংসার আজ কোথায় গিয়ে দাঁড়ালো? আর রুনা আপা কিভাবে পারলো এমনটা করতে? রুনা আপা তো শুধু তাকে ঠকায়নি, সাথে তার জামাইকেও, ওই বাড়ির সবাইকেও ঠকাচ্ছে। কথা একবার ভেবেছিল উনার স্বামীকে এ বিষয়ে সব জানিয়ে দিবে। পরক্ষণেই আবার মনে হলো, কি হবে জানালে? রবিন তো তাকে কখনোই ভালোবাসেনি। তার বিয়ের আগে থেকেই ওদের সম্পর্ক, সেখানে রবিনও সমানভাবেই দোষী। সেখানে এমন একটা প্রতারকের সাথে কি সে সংসার করতে পারবে? আর যতই হোক, সে মানুষ, তার আত্মসম্মান আছে। এর মধ্যেই তার কোলে থাকা মেয়েটা শব্দ করে কেঁদে উঠল। কথা তাড়াহুড়ো করে মেয়ের পিঠে হাত বুলাতে বুলাতে মেয়েকে শান্ত করলো। এরপর এদিক সেদিক তাকালো। হাঁটতে হাঁটতে মনে হয় বড় বাজারের দিকটাতে চলে এসেছে। ইতিমধ্যেই মাগরিবের আজান দিয়ে ফেলেছে। তাকে দ্রুত কোথাও একটা যেতে হবে। ঢাকা শহর দিনের বেলা কিছু ঠিক থাকলেও আলো নেবার পর থেকে এখানের 10 জনের মধ্যে 5 জনই থাকে মানুষরূপী অমানুষ আর জানোয়ার। এখানে এমন অসহায়ের মতো মেয়ে দাঁড়িয়ে থাকাটা বেশি সুবিধের হবে না। কথা কতক্ষণ এতিমের মতো মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলো। কোথায় যাবে সে? মায়ের কাছে? হ্যাঁ, সে জানে সেখানে তার যেতে দেরি হবে, কিন্তু তাকে আবার রবিনের কাছে পাঠাতে দেরি হবে না। বাকি রইল তার ভাই, সেখানেও যাওয়া যাবে না। তার ভাই নানান বাহানা দিবে, আর তার ভাবি তো মুখের উপর তিক্ত আর বিষাক্ত কথা ছুঁড়ে মারবে। এটা মাসের মাঝামাঝি সময়। তার পরিকল্পনা ছিল আগামী কিছুদিনের মধ্যেই ডিভোর্স দিয়ে আবার নতুন মাসের শুরুর দিকে সে একটা মেসে উঠে যাবে। অবশ্য অপর্ণা আর নীরদই তাকে এটা করতে বলেছিল। সাথে এও বলেছিল এই কয়েকদিনের ভেতর দেখে শুনে একটা মেস ভাড়া করে দিবে। কিন্তু আজকে নিজের কানে রবিনের এমন নোংরা কথা শোনার পর আর সে এসব সহ্য করতে পারেনি। তার গা গুলিয়ে উঠবে এর পরেও সেখানে থাকতে। তাই মুখের উপর ডিভোর্স পেপারটা ছুঁড়ে দিয়েছিল। আর তারপর তো বাড়ি থেকেই বের হলো। কিন্তু এখন কি করবে সে? কোথায় যাবে? অপর্ণাকে একটা কল দেওয়া যায়, কিন্তু দিলেই বা কি হবে? অপর্ণা তো শ্বশুরবাড়ি, সেখানে তো সে আর যেতে পারবে না। কথা কিছুক্ষণ ভেবেচিন্তে শেষমেশ অপর্ণাকেই কল দিল। রিসিভ হলে সব সংক্ষেপের মধ্যে গুছিয়ে বলল। অপর্ণা কিছু সময় নীরবতা পালন করে বলল,
তুই তাহলে এক কাজ কর, যেখানে আছিস সেখানেই থাক। আমি নীরদকে বলছি, সে গিয়ে তোকে নিয়ে আসবে। কথা খানিকটা আমতা আমতা করে বলল, কিন্তু কোনো কিন্তু না, তুই কিছু একটা ব্যবস্থা হওয়ার আগে পর্যন্ত তাহলে আমাদের বাড়িতেই থাক। সেখানে নীরদ আর আমার মাই তো, আর কেউ থাকে না, অত সমস্যা হবে না। একটু থেমে আবার বলল, আর দরকার পড়লে আমিও গিয়ে কয়েকদিন থাকলাম বাপের বাড়ি, তোকেও তো একটু সঙ্গ দেওয়া হলো। কথার কোনো উপায় না পেয়ে রাজি হলো। তার তো আর কোনো যাওয়ার মতো জায়গাও নেই, কোথায় যাবে সে? তাই আপাতত অপর্ণার কথা শোনাটাই বরং ভালো হবে। কথাকে আরো আধ ঘন্টার মতো অপেক্ষা করিয়ে দেখা মিলল নীরদের। নীরদ বর্তমানে আইনি বিভাগে অনার্স করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, আর সেই জন্যই সে এত তাড়াতাড়ি সব কাগজপত্র ম্যানেজ করতে পেরেছে। এই ছেলেটার কাছেও সে বড্ড কৃতজ্ঞ। তার এমন সময় কাউকে পাশে না পেলেও তাদের দু ভাই বোনকে সে পাশে পেয়েছে, ওদের জন্যই সে এখনো মনোবল ধরে রাখতে পেরেছে। সরি, একটু বেশি অপেক্ষা করালাম আপু। কথা খানিক হেসে প্রত্যুত্তর বলল, না বেশি না, আমার সমস্যা হয়নি। নীরদ আর কথা বাড়ালো না এই বিষয়ে, শুধু সান্ত্বনা দেওয়ার মতো করে আওড়ালো, আমি আপুর থেকে সব শুনেছি, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার তো আপনাকে স্যালুট জানাতে ইচ্ছে করছে, আপনি যে এমন সাহসিকতা দেখিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। কথা খানিকটা লজ্জা পেল, আসলে সে নিজেও ভাবতে পারেনি এমন একটা কাজ করতে পারবে, তার উপর আবার রবিনকে চড়ও মেরেছে। এ যে সে নিজে করেছে তার এখনো বিশ্বাস হচ্ছে না। পাখি কি ঘুমিয়ে পড়েছে? নীরজার প্রশ্নে কথা নিজের মেয়ের দিকে তাকালো, তার নিষ্পাপ সত্যটা বুঝতেই পারছে না। তাকে নিয়ে তার মা উদ্দেশ্যহীন পথে পাড়ি দিয়েছে, সে তো আরামে মায়ের কোলে ঘুমিয়েই আছে। কথা মেয়ের মুখটা আরেকটু ঢেকে দিল, বলল, হ্যাঁ একটু আগে কাঁদছিল, এখন ঘুমোচ্ছে। নীরদ মাথা নাড়ালো, এরপর বলল, আপনি এখানেই দাঁড়ান, আমি দেখি একটা গাড়ি নিয়ে আসছি, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কথা মাথা নাড়িয়ে সায় জানালো। নীরদও প্রায় সায় পেয়ে চলে গেল গাড়ি খোঁজার উদ্দেশ্যে। রাত ৮টার দিকে নীরদও কথা গিয়ে তাদের বাড়িতে পৌঁছালো। নীরদ আর অপর্ণার মা ললিতা বেগম তাদের জন্যই অপেক্ষা করছিল। অপর্ণা কিছুক্ষণ আগেই তাকে ফোন করে সব জানিয়েছে। মেয়েটার জন্য ললিতা বেগমের বড্ড কষ্ট লাগলো সেসব শুনে। আল্লাহ আর কাউকে এমন পরিস্থিতিতে না ফেলুক। এমন সময় কলিং বেলের আওয়াজে তিনি তড়িঘড়ি দরজার দিকে এগিয়ে এলেন। দরজা খুলতেই সামনে নীরদ আর তার পাশে যুবতী রকমের একটা মেয়েকে দেখলেন। কথাকে চিনতে তার অসুবিধা হলো না, অপর্ণার সাথে পড়াকালীন সময়ে কথা নিয়মিত এখানে আসতো। তার সাথেও মেয়েটার ভালো সম্পর্ক ছিল, তাকে তো আন্টি আন্টি করে ডেকে একেবারে পাগল করে তুলতো। ললিতা বেগম হাসলেন সেসব স্মৃতি মনে করে, তখন দিনগুলো কি সুন্দর ছিল। আন্টি ভালো আছেন? কথার মিষ্টি প্রশ্নের বিপরীতে ললিতা বেগমও মিষ্টি করে হাসলেন, প্রত্যুত্তর করলেন, ভালো আছি মা, কতদিন পর এসেছিস, আয় ভেতরে আয়। নীরদ আর কথা ভেতরে প্রবেশ করলো। নীরদ কথাকে তার মায়ের সাথে থাকতে বলে নিজের রুমে চলে গেল, এখন ফ্রেশ হবে। আয় আয় বস। কথা সোফাতে বসলো। মেয়েটা তার এখনো ঘুমাচ্ছে। পাখি হওয়ার পর থেকেই এমন শান্তশিষ্ট, তাকে খুব কমই জ্বালাতন করে। খিদে লাগলে একটু কাঁদে, আবার খাইয়ে দিলে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যায়। ললিতা বেগম টুকটাক কথা বলে তাকে রুম দেখিয়ে দিল। কথা নিজেও বড্ড ক্লান্ত, তাই দেরি না করে মেয়েকে নিয়ে রুমে প্রবেশ করলো। আজ থেকে তার আর তার মেয়ের নতুন জীবনের শুরু। সব পিছুটান ফেলে তাকে এগুতে হবে। তার মেয়েটাকে নিজের মতো এক হাতে বড় করে তুলতে হবে, মানুষ করতে হবে, সমাজের সব বাধা বিপত্তি পেরোতে হবে, একটা কাজের ব্যবস্থাও করতে হবে, নয়তো মেয়েকে সুখে রাখবে কিভাবে? কত কত দায়িত্ব তার। পরদিন সকালবেলা কথা মেয়েকে নিয়ে নীরদের বাসায় সোফায় বসে আছে। মেয়েটা এখন জেগেই আছে, হাত পা ছুড়ে ছুড়ে খেলছে। আর কথা তার মেয়ের দুষ্টুমি মন ভরে দেখছে। মেয়েটার দিকে তাকিয়েই তো সে এখনো বেঁচে আছে, নয়তো এতক্ষণ হয়তো টিকতে পারতো না এই নোংরা পৃথিবীতে। এমন সময়ে ললিতা বেগম এগিয়ে এলেন। নীরদ বোধহয় বাসায় নেই, তার ভার্সিটিতে গিয়েছে। ললিতা বেগম একা মানুষ, তাই এখন কথাদের আশাতে ওনার ভালো বই খারাপ লাগছে না। কি, তোর মেয়ে কি বলে হু দেখি? কথা হাসলো আলগোছে, এরপর মেয়েকে ললিতা বেগমের দিকে এগিয়ে দিল। ললিতা বেগম পাখিকে কোলে নিয়ে একটু এদিক সেদিক
দোল দিতে দিতে বললেন, কথা আমি বলছি কি শোন, তুই বরং একবার তোর মায়ের সাথে কথা বলেই দেখ। এতক্ষণে তো হয়তো তোর খোঁজ শুরু হয়ে গিয়েছে। দেখি আপা কি বলে। কথা একবার মানা করতে চাইলেও সে বলতে চাইলো সে মাকে কল দিবে না, কিন্তু পরক্ষণেই আবার কি মনে করে যেন মাথা নাড়ল। মোবাইলটা বের করে কল লাগালো সুমনা বেগমের নাম্বারে। ২ বার রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ হলো। কথাকে কিছু বলতে না দিয়েই ওপাশ থেকে ভেসে আসলো কিছু তিক্ত স্বর। কি এতক্ষণে তোর খবর হয়েছে? কই গেছোস? তোর কোন নাগরের কাছে গেছোস মা? একটা দিয়া কি তোর হয় না? কথা আলতো করে চোখ বুজে নিল। ঠোঁটে ফুটল একটা তাচ্ছিল্যের হাসি। সে কেন জানি এখন আর অবাক হয় না, হয়তো অনুভূতিহীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কথাকে কিছু বলতে না দেখে আবার ওপাশ থেকে ভেসে আসলো, যেইখানে আছোস ওইখানে থেইকা অহনেই রবিনের কাছে যাবি। গিয়া রবিনের পাও ধইরা ক্ষমা চাইয়া সব মিটমাট কইরা নিবি। কথা চুপ করে শুনল, কিছু বলল না। সুমনা বেগম থামলেন না। আবার কথাকে বোঝানোর মতো করে বললেন, মাইয়া মানুষ এত তেজ থাওন বালা না। জামাই না অয় একটু অন্য মাইয়াগো লগে কথা কয়, এ জন্যি বাড়ি ছাইরা যাওনগা লাগবো। তুই জামাইয়ের কাছে যা, ক্ষমা চা, দেখবি রবিন সব ভুইলা আবার তোর লগে সংসার করব। কথা এবার প্রত্যুত্তর করল, অনুভূতিহীন কণ্ঠে বলল, আমি তোমার বোনপোকে আমি ডিভোর্স দিয়েছি মা। আর তোমার বোনপোও আমাকে তালাক দিয়েছে, তাই আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আর। ওই জানোয়ার আমার কিছু হয়। ওপাশ থেকে সুমনা বেগম কথার নাম ধরে ধমকে উঠলেন, কথা চিৎকার করো না মা, তোমার আদরের চোখের মনি বোনপো বিয়ের আগে থেকেই তোমারই আরেক বোনঝির সাথে রঙ্গলীলা করে আসছে। সুমনা বেগম যেন কথার এনো প্রতিবাদে থমকে গেলেন। মেয়ের গলার জোর এত বাড়ল কবে? তাহলে কি রবিনের কথাই সত্য? কথার অন্য কারো সাথে সম্পর্ক আছে? তোর কি মাথা খারাপ হইয়া গেছে? রুনার লগে একটু কথা কয় দেইখা কি রঙ্গলীলা করব নাকি? এসব কি কস? চাপার জোর বাড়ছে কেমনে এত? কথা চোখে জল নিয়েই নিজের উপহাস করে হাসলো। বলল, আমাকে তুমি কবে বিশ্বাস করেছো মা যে আজ করবে? পরপর চোখের পানি মুছে নিয়ে আবার বলল, যাই হোক, এত কথা বাড়াতে চাচ্ছি না। তোমাকে জানানোর ছিল জানিয়ে দিলাম, বাকিটা তোমার বিষয়। এই মাইয়া তুই কই এহো, টুট টুট। সুমনা বেগম আর কিছু বলতে পারলেন না। কথা আলতো হাতে কলটা কেটে দিল। তার মাকে তো সে প্রথম দিনই সব জানিয়েছিল। তার মা তো কোনো হেলদোল দেখায়নি। কথা জানে সত্যিটা পুরো প্রমাণ সহ উনাকে দেখালেও উনি আদরের বোনপো বোনঝির দোষ দেখতে পাবে না। কিন্তু সে কিছু না করলেও তার দোষ আছে। ললিতা বেগম সবই শুনেছেন, তাদের বাক্যালাপ মোবাইলটা স্পিকারেই দেওয়া ছিল। সব শুনে এখন উনার নিজেরও আর কিছু বলার নেই। তবে এত কিছুর পরেও কথাকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। যেন সে জানতোই তাকে এসব শুনতে হবে। আসলেই জানতো তার মায়ের স্বভাব সে জানবে না। ললিতা বেগম প্রসঙ্গ বদলাতে চাইলেন। তার কোলে পাখি ঘুমিয়ে গিয়েছে। পাখিকে কথার কোলে দিতে দিতে বললেন, তা এখন কি করবি? কিছু ভেবেছিস? কথার মুখটা হুট করেই অন্ধকারে ছেয়ে গেল। এটাই তো এখন বড় প্রশ্ন। সে কি করবে? বাবা তার নামে আলাদা একটা অ্যাকাউন্ট খুলে রেখেছিল তার মাকে না জানিয়ে। সেখানে বোধহয় লাখ দুয়েকের মতো টাকা হবে। তা নিয়ে তো কোনো ব্যবসাও করতে পারবে না সে। তার উপর মেয়ের পেছনে খরচা, তার খরচা সব মিলিয়ে ওই টাকা কয়দিনেই ভেতরেই শেষ হয়ে যাবে। জানি না আন্টি, কিছু না কিছু তো করতে হবে। এভাবে বসে তো আর থাকা যাবে না। এসব চিন্তা করলেই আমার মাথা কাজ করে না। ললিতা বেগম আশ্বাস দেওয়ার মতো করে বললেন, অত চিন্তা করিস না, কিছু না কিছু ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আর তাছাড়া তুই তো এখানে আছিসই, আমরা তো আছি নাকি? ধীরে ধীরে সবকিছুর খোঁজ খবর নিয়ে এগিয়ে যা, এত তাড়াহুড়ো করিস না। কথা উপরে মাথা নাড়লো। তবে সে সিদ্ধান্ত নিয়েছে তার কাছে যা আছে সেটা নিয়েই আগে একটা হোস্টেল দেখে সেখানে উঠে যাবে। এখানে থাকলে নিজেকে কেমন ছোট ছোট মনে হয়। হ্যাঁ, তারা কেউই তার সাথে খারাপ আচরণ করছে না। তবে তার নিজের একটা বিবেক আছে। তার আত্মসম্মান খুইয়ে এখানে থাকতে সেটা বাধা দেয় তাকে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। কথা সকালেই বেরিয়েছিল কাজের খোঁজে। মেয়েটাকে ললিতা বেগমের কাছে রেখে গিয়েছিল। গতকাল রাতে ফেসবুক আরো নানান ওয়েবসাইটে খুঁজে খুঁজে কিছু কাজের সন্ধান পেয়েছিল।
তাছাড়া আজকের সকালেও কয়েকটা পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তি খুঁজে সেসব অফিসে গিয়েছিল। কিন্তু সে যতটুকু বুঝতে পারছে তার এই লেখাপড়া আর কোনো রকম পাস দিয়ে সার্টিফিকেট দ্বারা কোনো কাজই পাবে না। তাছাড়া হুট করেই তো কাজ পাওয়া যায় না। তার খুব হতাশ লাগছে। এখন কি করবে ও? মেয়েটাকে নিয়ে কোথায় যাবে? কথা এসব ভাবতে ভাবতেই মেয়েকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসলো। নীরদ এসেছে বোধহয়। অপর্ণার যদিও আসার কথা ছিল তবে তার শাশুড়ি অসুস্থ থাকায় আসতে পারেনি। শাশুড়ির কথাই মনে হলো তার নিজের শাশুড়ি কিছুক্ষণ আগে কল দিয়েছিল তাকে। বলেছিল ওনার ছেলেকে উনি বোঝাবে, সে যেন ফিরে যায়। কথা শুধু শান্ত হয়ে সব শুনেছে কিন্তু কিছু বলেনি। কথা একটু উপহাসের হাসি হাসলো। কেউ রবিনের অন্যায়টা দেখছে না অথচ সবাই তাকে বুঝ দিতে ব্যস্ত। যেন অন্যায়টা সে করেছে। এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? নীরদের প্রশ্নে কথা ভাবনা থেকে বেরোলো। নীরদ তার সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছে। নীরদ ছেলেটা তার খুব পছন্দের, একদম শান্তশিষ্ট আর ভদ্র ছেলে। অপর্ণার সাথে চলার সময় থেকেই নীরদের সাথেও তার টুকটাক কথা হতো। যেহেতু তার এ বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল, তখন সে দেখেছে ছেলেটা সবসময় হাসি মুখে তার সাথে কথা বলতো, তাই কথা নিজেও একটু হেসে বলল, অসুবিধা হচ্ছে না তো? নীরদ তবুও বলল, কোনো অসুবিধা হলে জানাবেন আপু। বুঝতেই পারছেন ভার্সিটি আর কাজে খুব ব্যস্ত থাকি, তাই তেমন খোঁজ খবর নিতে পারছি না। আরে না না, কোনো সমস্যা হচ্ছে না। আন্টি সব খেয়াল রাখছেন আমার। তবুও হলে জানাবো। ঠিক আছে। পরপর একটু থেমে আবার পাখির দিকে তাকিয়ে বলল, তাহলে পাখিকে নিয়ে যাই আমি, কেমন? কথা মানা করলো না। নীরদ পাখিকে খুব যত্ন করে সে জানে। তাই পাখিকে নীরদের কাছে দিয়ে বলল, তোমাকে বিরক্ত করলে দিয়ে যেও আবার আমার কাছে। নীরদ হালকা মাথা নেড়ে পাখিকে নিয়ে চলে গেল। কথাও রান্নাঘরের দিকে রওনা হলো। ললিতা বেগমকে রান্নার কাজে সাহায্য করবে একটু। এভাবে দেখতে দেখতে আরো সপ্তাহ খানেকের মতো সময় গেল। রবিন এই এতগুলো দিনের মধ্যে একবারও তার সাথে যোগাযোগ করেনি। কথা অবশ্য জানতোই এমনটা হবে। রবিন কখনোই তাকে খুঁজবে না। তবে তার মা আরো কয়েকবার কল দিয়ে তাকে ফিরে যেতে বলেছে। আর কথা সেসব শুনে অতি দুঃখে হাসতো। এমন মাও হয়, এটা বিশ্বাসযোগ্য? তার মায়েরা ৩ বোন, কোনো ভাই নেই। তন্মধ্যে তার মা সবার ছোট। বড় খালা মানে রুনা আপার মা সবার বড়। তার আর কোনো ভাই বোন নেই। আর তার পরের জন হলো রবিনের মা। রবিনেরও কোনো ভাই বোন নেই, সাথে বাবাও নেই। মানে কথার শ্বশুর মশাইও অনেক বছর আগে মারা গিয়েছে। কথা একটা দীর্ঘশ্বাস ফেললো। জীবন এত কঠিন কেন? তার বাবা থাকতেও তো এত কঠিন লাগতো না। যখন যা চাইতো তাই পেয়ে যেত। যেদিন থেকে তার বাবা চলে গেল সেদিন থেকে কথার জীবন থেকে তার মাথার উপরে ছাদ চলে গেল। কথা, অপর্ণার ডাকে কথার হুঁশ ফিরল। অপর্ণা গত ২ দিন আগেই এ বাড়ি এসেছে। তার শাশুড়ি এখন সুস্থই তাই চলে এসেছে। সাথে তার ৪ বছরের ছেলে নামিরও এসেছে। অপর্ণা আর নীরদের মতো নামিরও খুব শান্তশিষ্ট ছেলে। কম বয়সেই কথা বলে বড়দের মতো। কি রে, ডাকছি শুনছিস না? অপর্ণার ফের ডাকে কথা জবাব দিল। বল। কি বললো? ওখান থেকে কাজটা পাবি মনে হয়। কথা হতাশ হয়ে মাথা নাড়ল। এই সপ্তাহখানেকের সময়ের মধ্যে সেই কাজের জন্য আরো অনেকগুলো জায়গায় এখানে সেখানে অনেক দৌড়াদৌড়ি করেছে। তবে কোনো জায়গাতেই আশানুরূপ ফলাফল পায়নি। তেমনি আজও একটা জায়গাতে গিয়েছিল। মোটামুটি সবই ঠিক ছিল কিন্তু তার সার্টিফিকেটে রেজাল্ট দেখার পর তাকে রিজেক্ট করা হয়। কিন্তু কথা হতাশ হয় না, আল্লাহর উপর ভরসা রাখে। উনি ঠিক কোনো না কোনো জায়গায় কাজের ব্যবস্থা করে দিবে। না রে, পাবো না। ওরা আমার সার্টিফিকেট দেখে সরাসরি রিজেক্ট করে দিয়েছে। অপর্ণার কথাকে সান্ত্বনা দিল, বলল, আচ্ছা সমস্যা নেই, হয়ে যাবে কোথাও দেখিস। নীরদ তো চেষ্টা করছে, দেখিস একটা না একটা কাজ পেয়ে যাবি। কথা হাসলো। অপর্ণার কথার সাথে তাল মিলিয়ে মাথা নাড়ল। কথা আর এ বিষয়ে কথা বাড়ালো না। বলল, পাখি কোথায়? নামিরের সাথে এতক্ষণ খেলছিল। চল, এখন ঘুমোচ্ছে। পরপর আবার একটু থেমে বলল, চল এবার ফ্রেশ হয়ে নিবি, এরপর খেয়ে দে বাকি কথা হবে। কথা অপর্ণার সাথে ভেতরে চলে গেল। তার জীবন তাকে কোথায় নিয়ে যাবে সে জানে না, তবে তাকে যে অনেক সংগ্রাম করে টিকে থাকতে হবে এটা জানে।
তুমি নাকি কথাকে আর ফেরাবে না বলেছো। রবিন বিছানায় শুয়ে শুয়ে রুনার সাথে কথা বলছে। তার এখন ফাঁকা বাড়িটা ভালোই লাগে। না আছে কোনো বাচ্চার প্যান প্যান, আর না আছে কোনো অশান্তি। তাছাড়া শান্তি মতো লুকাচুরি না করে রুনার সাথে কথা বলা যায়, এটাও বা কম কি? হু, ওই মা কে ফিরিয়ে আর কি করব? ও এতদিন যে নাগরের কাছে ছিল সেখানেই থাকুক। রুনা একটু দোনমনো করে বলল, তাহলে এখন কি করবে? রবিন একটু হাসলো, এরপর বলল, এখন আর কি করব, চলো আমরা বিয়ে করে ফেলি। রুনা আঁতকে উঠলো এক প্রকার। রবিনকে বিয়ে কোনোদিনও সম্ভব না। অমন 20,000 টাকার চাকরিতে তার সব পোষাবে? সে কি কথা নাকি যে টানাটানি করে সংসার টানবে? এখানে থেকে সে যা বিলাসিতা পাচ্ছে তা তো আর ওখানে পাবে না। তাই বলল, না না, এসব কি বলছো, বিয়ের কথা উঠছে কেন আবার? রবিন শুয়া থেকে উঠে বসলো, কপাল কুঁচকে বলল, তাতে কি হয়েছে, তোমার জামাই তো বিদেশে, তার উপর বুড়ো, কবে জানি টপকে যায়, সেসব বাদ। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে কি সমস্যা? রুনা আমতা আমতা করলো। সে কখনোই রবিনকে বিয়ে করবে না, আর না রবিনকে ভালোবাসে, তাই বলল। ইয়ে মানে মানুষ কি বলবে, তাছাড়া আমার ছেলে, এছাড়াও আমাদের তো বিয়ে করার কথা ছিল না কখনো। রবিন সন্তুষ্ট হলো না রুনার এমন প্রত্যুত্তরে। খানিক রাগী গলাতেই বলল, বিয়ে করার কথা ছিল না, তবে এখন হবে। তাছাড়া তোমার ছেলে নিয়েও তো আমার সমস্যা নেই। তুমি কেন বুঝো না? তোমাকে আমার সারাক্ষণ কাছে পেতে ইচ্ছে করে। এমন লুকিয়ে চুরিয়ে ও বাড়ি গিয়ে একটু সময়ের জন্য কাছে পেয়ে মন ভরে না তো? রুনা দাঁত চেপে বিড়বিড়িয়ে একটা জঘন্য গালি দিল রবিনকে। এই ছেলে এমন ভোল পাল্টাচ্ছে কেন? রবিন, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। তুমি চাইলে না হয় এবার আর একটু বেশি সময় দিব নিজেদেরকে, তবে বিয়ে করতে পারবো না। রবিনের মেজাজ খারাপ হয়ে গেল। রুনা তাকে বিয়ে করতে কি সমস্যা? তার পথের কাটা কথা তো সরে গিয়েছে। যদিও তার কথাকে নিয়ে সমস্যা ছিল না। সে তো চেয়েছে ঘরে কথা আর বাইরে রুনা, দুজনেরকেই সমানভাবে ম্যানেজ করতে। তবে কথার সব জেনে যাওয়াতে ঝামেলাটা লাগলো। কিন্তু এরপর সে তো সেটা মিটিয়ে নিয়েছে, কথাকে ডিভোর্স দিয়েছে। তাহলে এখন রুনার কি সমস্যা? তাকে তো আর সতীনের ঘর করতে হবে না। তবে সে আর এই বিষয়ে কথা বাড়ালো না। আরো কয়েকটা দিন যাক, তারপর সব সিদ্ধান্ত নিতে হবে। একা একা তো আর কাটানো যাবে না, কাউকে না কাউকে বিয়ে করতেই হবে। এবার দেখা যাক সামনে কি হয়। রাতের খাবারের সময় আজকে সবাই একসাথে খাচ্ছে। কথাও মেয়েকে কোলে নিয়েই খাচ্ছে। মেয়েটার এখন শান্ত হয়ে চুপচাপ এদিক ওদিক তাকিয়ে হাত পা নাড়িয়ে খেলা করছে। অপর্ণার ছেলে নামিরের সাথে মনে হয় বড্ড ভাব হয়েছে। নামিরের সাথেও হেসে হেসে খেলা করে। এমন সময় নীরদ কথাকে উদ্দেশ্য করে বলল, আপু, একটা কাজ পেয়েছি। আমার বন্ধুকে বলে রেখেছিলাম, সে বলল আপনাকে হেল্প করতে পারবে। আসলে তার বড় ভাইয়ের কোম্পানি, কোম্পানিটাও বড়, স্যালারিটাও ভালোই পাবেন আশা করা যায়। তবে একটা সমস্যা আছে। এতক্ষণ নীরদের বক্তব্যে কথার চোখ এক প্রকার জ্বলজ্বল করে উঠেছিল। তার যে একটা কাজের কতটা দরকার বলে বোঝানো যাবে না। তবে নীরদের শেষ কথাটা শুনতেই তার মুখটা ফের অন্ধকারে ঢেকে গেল। সমস্যা ছাড়া আর আছে কি তার জীবনে? কোনোমতে হাসার চেষ্টা করে বলল, কি সমস্যা নীরদ? নীরদ টেবিলের সবার প্রতিক্রিয়া দেখলো। তার মা বোন সবাই উৎসুক চোখে তার দিকে তাকিয়ে আছে। সে একটু থেমে প্রত্যুত্তর করলো, সমস্যাটা হচ্ছে কোম্পানিটা ঢাকায়, সিলেটে। সেখানে আপনি একা কিভাবে কি করবেন? কোনো চেনা জানা কিছুই থাকবে না। কথার মুখে আরো আধার নেমে এলো। সিলেটে? সে তো ঢাকাই চেনে না ভালো করে। তার তো পুরো পৃথিবী ঘুরার ইচ্ছে ছিল না কোনোদিন। সে একটা সুখী সুন্দর সংসার চেয়েছিল। তবে খোদা তার কপালে তা রাখলো না। তুমি তোমার বন্ধুকে কি জানিয়েছো নীরদ? নীরদ শান্ত স্বরে বলল, আমি তেমন কিছু বলিনি। শুধু বলেছি আপনাকে জানিয়ে এরপর জানাবো। কথা কিছুক্ষণ চুপ করে থেকে কি জানি ভাবলো, এরপর নীরদের দিকে তাকিয়ে শুধালো, পাখির কথাটা বলেছো? আমি তো পাখির জন্য কাউকে রাখতে পারবো না, আর না ওকে বাড়িতে ফেলে যেতে পারবো। নীরদ আশ্বাস দেওয়ার মতো করে বলল, চিন্তা করবেন না, আমি সবই বলেছি আরাফকে। সে বলেছে সে তার ভাইকে ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু এখন বড় কথা হচ্ছে, আপনি সিলেটে যাবেন নাকি? অপর্ণা এবার মুখ খুলল, বলল, এত দূর যাবি কিভাবে তুই? আর তুই তো কিছুই চিনিস না, তার চেয়ে বরং এখানেই থাক না, আমাদের সাথে ধীরে ধীরে কাজ খুঁজতে থাক। একটা সময় ঢাকাতেই কাজ হয়ে যাবি।
অপর্ণার কথার সাথে তাল মিলিয়ে ললিতা বেগমও বললেন, অপর্ণা ঠিক বলেছে কথা, তোর কোথাও যাওয়া লাগবে না, এখানেই থাক, আমরা আছি তো। কথা হাসলো একটু। এরা তার নিজের আপন না হয়েও তার জন্য কত চিন্তা করে, অথচ তার মা ভাই তাকে বিশ্বাসই করে না, এটাকে বোধহয় কপাল বলে। কথা আরো কিছুক্ষণ ভেবে নীরদের দিকে তাকালো, এরপর সবার উদ্দেশ্যে বলল, আমি যাব সিলেট। তার কথাতে টেবিলের সবার দৃষ্টি এসে তার উপর পড়ল। অর্পিতা আঁতকে উঠল, উঠে বলল, তুই কি বলছিস ভেবে বলছিস? ললিতা বেগমও খানিকটা উদ্বেগ প্রকাশ করে বললেন, এসব কি বলছিস? ওখানে তুই থাকবি কিভাবে? কথা জবাব দিল, পারবো আন্টি, আমাকে পারতে হবে। এরপর খানিকটা চুপ থেকে নীরদকে বলল, তুমি কি ওখানে আমাকে একটা হোস্টেল বা মেস টাইপ কিছু একটা দেখে দিতে পারবে? নীরদ কিছুটা ভেবে বলল, আমার তো সিলেটের কোথাও পরিচিত কেউ নেই, তবে আরাবকে বললে ও নিশ্চয়ই ম্যানেজ করে দিতে পারবে। কিন্তু আপনি আরো একবার ভেবে দেখুন, সত্যিই যাবেন? ওখানে কিন্তু আপনার আপন কাউকে পাবেন না, সব একা করতে হবে। কথায় একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে দিল, এখানে আর আপন কে আছে? কিন্তু প্রকাশ্যে আর তা বলল না। বলল, ভেবেছি নীরদ, আমি সব ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি। আমার মেয়ের ভালো ভবিষ্যৎ আমি ঢাকায় থেকে গড়তে পারবো না, সব একদম নতুন করে শুরু করতে চাই আমি আমার মেয়েকে নিয়ে। সেখানে এই শহরের কোনো প্রতারক বিশ্বাসঘাতক কেউ থাকবে না। নীরদ সব শুনে মাথা নাড়ল। আপাতত কথার জন্য শহর ত্যাগ করাটাই ভালো হবে। অপরদিকে অপর্ণা আর ললিতা বেগম প্রথমে না করলেও নীরদের বোঝানোতে রাজি হলো। মেয়েটা যদি সব ভুলে ভালো থাকতে চায় তাহলে থাকুক না, ওর তো ভালো থাকার অধিকার আছে। সেই রাতেই ঠিক হলো কথা মেয়েকে নিয়ে সিলেট ট্রান্সফার হবে। নীরদ আরাবকে দিয়ে সব একদম রেডি করিয়ে রেখেছে। কথা পাখিকে নিয়ে অফিস যাওয়ার অনুমতিও পেয়েছে। তার কাজটা একটু নিচু মানের, তবে স্যালারি ভালো। বড় কোম্পানি বলে কথা, তার উপর আরাবের সুপারিশ পেয়েছে। কথার অবশ্য তাতে কোনো সমস্যা নেই। তার এখন কাজের দরকার, টাকার দরকার। এখন কাজটা ছোট না বড় সেসব চিন্তা করার সময় কোথায়। আরো দুদিন পেরোলো এর মধ্যে। আজকে কথার সিলেট যাবার দিন। নীরদ একটা বাসের টিকিট কেটে রেখেছে, একটু পরেই বাস ছেড়ে দিবে। তারা সবাই এখন স্টেশনে দাঁড়িয়ে আছে। অপর্ণা কথাকে জড়িয়ে ধরে রাখলো কতক্ষণ। আবার কবে দেখা পাবে কি জানে। ললিতা বেগমও তাকে নানান পরামর্শ দিল, সাথে পাখিকেও আদর করে দিল। সবশেষে নীরদও তাকে সব ভুলে এগিয়ে যাওয়ার জন্য শুভ কামনা জানালো। কথা মিষ্টি হেসে সবার সাথে শেষবারের মতো আলাপ করলো। তার আজ কান্না পাচ্ছে না, বরং শান্তি শান্তি লাগছে। আজ থেকে তার আর তার মেয়ের মাঝে আর কেউ থাকবে না। তারা নিজেদের মতো জীবনযাপন করতে পারবে, কোনো বিষাক্ত বাক্য তাকে ছুতে পারবে না। এটা কম কিসে। সময় প্রায় হয়ে এসেছে, কথা আর দেরি করলো না। সবার থেকে আবারও বিদায় নিয়ে বাসে উঠে পড়ল। আজ থেকে তার মেয়েকে নিয়ে নতুন জীবনের সূচনা। কথা মেয়েকে নিয়ে সিলেটে এসে পৌঁছালো বিকেলের দিকে। নীরদের কথা মতো এখানে তার বন্ধু আরাবের থাকার কথা। কথা বাস থেকে স্টেশনে নেমেই একটু এদিক ওদিক তাকিয়ে আরাবকে খোঁজার চেষ্টা করলো। চেনার সুবিধার্থে নীরদের মোবাইলে সে আরাবের ছবি দেখেই এসেছে, তাই দেখলে চিনতে পারবে। প্রায় মিনিট পাঁচেক সময় নিয়ে আরাবকে খুঁজে পেল না। আরাব তাকে এখনো দেখেনি। এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজছে, মনে হয় তাকেই। সে এগিয়ে গেল, আরাবের পেছনে দাঁড়িয়ে শুধালো, তুমি আরাব? আরাব আকস্মিক কারো কণ্ঠে নিজের নাম শুনে ফিরে তাকালো। কথাকে চিনতে তারও সুবিধা হচ্ছে না। নীরদ তাকে কথার ছবি দিয়েছিল। সে একটু হেসে বলল, হ্যাঁ, আপনি নিশ্চয়ই কথা আপু। কথাও বিপরীতে একটু হাসলো, প্রত্যুত্তর করলো, হ্যাঁ, আপনাকে সামনাসামনি দেখতে পেয়ে ভালো লাগলো। নীরদের কাছে আপনার স্ট্রাগলের সাহসিকতার গল্প শুনেছি। ইউ আর সো ব্রেভ আপু। ধন্যবাদ। আচ্ছা চলুন আপনাকে হোস্টেলে পৌঁছে দেই। কথা মাথা নেড়ে মেয়েকে নিয়ে এগুলো। মেয়েটা এখন চুপটি করে ঘুমোচ্ছে। আরাব একবার পাখিকে কোলে নিয়েছিল, এরপর কতক্ষণ নিজের কাছে রেখে আবার তার কাছে ফিরিয়ে দিয়েছে। হোস্টেলে পৌঁছতে পৌঁছতে আরো আধা ঘন্টার মতো লাগলো। কথাই পুরো রাস্তাতেই সিলেটের সৌন্দর্য দেখে দেখে এসেছে। এত সুন্দর বলার বাইরে। আরাব তাকে হোস্টেলের সামনেই নামিয়ে চলে গেল। সাথে এও বলল আগামীকাল থেকে তার অফিস শুরু। কথা মাথা নাড়িয়ে সায় জানিয়ে কৃতজ্ঞতা জানিয়েছিল। হোস্টেলে তার রুমটা অত বড় নয়, সে একাই থাকবে এখানে। পাখিকে নিয়ে তো আর মানুষের সাথে থাকা যাবে না। বাচ্চা মানুষ যখন তখন কেঁদে উঠবে, তখন মানুষের বিরক্তি দেখতে হবে।
যদিও একদম পুরনো বিল্ডিংটা, তাই মনে হয় ভাড়া কিছুটা কম। আরাব বলে গিয়েছে কোনো সমস্যা হলে তাকে জানাতে। নাম্বারটাও দিয়ে গিয়েছে। এখান থেকে অফিস বেশি দূরে না, গাড়িতে গেলে 7-8 মিনিটের পথ। এরই মধ্যে তার ফোনে নীরদের কল এলো। কথা রিসিভ করে নীরদ তারপর একে একে ললিতা বেগম আর অপর্ণার সাথে কথা বলল। অপর্ণা জানালো তার ছেলে নামিরের মন খারাপ। সে পাখিকে পেয়ে অনেক খুশি হয়েছিল। এখন পাখি নেই বিদেয় সে মুখ বেজায় করে রেখেছে। কথা শুনে হাসলো। এরপর অডিও কল কেটে ভিডিও কল করে পাখিকে দেখালো। মেয়ে তার শুয়ে শুয়ে উ আ করে হাত পা নাড়িয়ে খেলছে। কথা তার সিম পাল্টে ফেলেছে। সেই নাম্বারটাই নীরদকে দেওয়া। সাথে বলেছে তার এই নাম্বার যেন তার পরিবারের কাউকে না দেয়। নীরদ সাই জানিয়েছে কথা চায় না আর কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে। তার মা ভাই তার বাবা মারা যাওয়ার সাথে সাথেই তার পর হয়ে গিয়েছে, অথচ সে বুঝতে পেরেছিল সেদিন। পরদিন সকালে কথা সকাল 7টায় খাওয়া দাওয়া শেষ করে একেবারে মেয়েকে রেডি করে নিয়েছে। আজকে প্রথম দিন, দেরি কোনো মতেই করা যাবে না। সে সিঙ্গেল মাদার হওয়ায় মেয়েকে নিয়ে অফিস করার অনুমতি পেয়েছে। গতকাল রুমটা গুছিয়ে নিতে নিতে একদম রাত 12টা বেজে গিয়েছিল। তাই সে অনেক ক্লান্ত। তারপর মেয়ের জন্য রাতে ভালো করে ঘুমও হয়নি। তার মেয়েটা এমনিতে রাত বিরেতে তাকে বিরক্ত করে না। তবে সিলেটের আবহাওয়ার সাথে বোধহয় নাজুক শরীরটা মানিয়ে নিতে পারেনি। তাই মেয়ের শরীরটা কিছু গরম এখন। রাতে সহজে ঘুমোতে চায়নি। কথা আরেকবার মেয়ের কপালে হাত দিয়ে দেখে নিল, না, গরম অনেকখানি কমেছে। একটা স্বস্তির শ্বাস ফেলে কথা বেলা 9টার দিকে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। 10টা থেকে কাজ শুরু। সেখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 9:30 বাজবে। যদিও সে চেনে না, তবে আরাব তাকে জায়গা আর ম্যাপ দিয়েছে গুগলে। সেভাবে চিনেই যেতে পারবে। কথা অফিসে এসে পৌঁছালো 10টার ঠিক আধা ঘন্টা আগে। বিশাল বড় অফিসটা, নাম অ্যাট টেক্সটাইল। এত বড় অফিস দেখে কেমন নিজের মধ্যে ভয় ভয় করছে তার। কিন্তু একটা জোরে শ্বাস নিয়ে সে নিজেকে শান্ত করলো। তারপর প্রথমেই রিসেপশন থেকে ম্যানেজারের ডেস্কটা জেনে নিয়ে সেদিকে এগুলো। এর মধ্যে লক্ষ্য করলো সবাই তাকে অদ্ভুত চোখে দেখছে। হয়তো বাচ্চা সহ অফিসে আসায়, আবার এমনও হতে পারে তার সাজসজ্জা দেখে। কারণ সে এদের মতো কুর্তি বা শার্ট প্যান্ট পরে আসেনি। সে হালকা আকাশি রঙের একটা শাড়ি জড়িয়েছে গায়ে। তবে কথা এদের দিকে এত খেয়াল দিল না। এতদিনে সে এটা বুঝতে পেরেছে, তুমি যেখানে যাবে তোমাকে 10 জনের মধ্যে 5 জন পছন্দ করবে, বাকি 5 জন করবে না। তাই পিছু না ফিরে সবসময় এগুতে হবে। তাই সেও এগিয়ে যাবে, কোনোমতেই পিছনে ফেরা যাবে না। ফিরলেই তাকে সবাই টেনে ধরবে। ম্যানেজারের কক্ষে যেতেই ম্যানেজার তাকে তার কাজবাজ সব বুঝিয়ে দিল। আরাব আগে থেকেই ম্যানেজারের সাথে কথা বলে রেখেছিল, তাই তেমন কোনো সমস্যা হয়নি। কথা সব বুঝে নিয়ে মাথা নেড়ে নিজের কাজের উদ্দেশ্যে রওনা হলো। মেয়েকে সে তার বুকের সাথে বেঁধে রেখেছে। এভাবে রেখেই কাজ করবে। আর বেশি অসুবিধা হলে মেয়েকে তার কোথাও শুইয়ে রাখার অনুমতিও দেওয়া হয়েছে তাকে। যদিও একদম নরমাল আর নিচু পদের স্টাফ হওয়ায় তার এসব সুবিধে মোটেও পাওয়ার কথা না, তবে আরাবের সুপারিশে পেয়েছে। কথার কাজটা হলো মূলত অফিসের বসের ও তার নামিদামি সহযোগীদের টুকটাক সব এগিয়ে দেওয়া বা তাদের প্রয়োজনের সব জিনিস তাদের হাতের কাছে এগিয়ে রাখা। এক কথায় এই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে হাতে সব এগিয়ে দেওয়া। তার কাজটা সম্ভবত একদম টপ ফ্লোর থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত। কারণ এই ফ্লোর গুলোতেই এই অফিসের মোটামুটি চাহিদাবান কর্মকর্তারা কাজ করে, আর এর নিচের গুলোতে স্টাফরা কাজ করে। কথার অবশ্য এসবে সমস্যা নেই, সে করতে পারবে। তবে কোথাও একটা গিয়ে আজ মনে হচ্ছে তার মা ভাই যদি তাকে ভালোবাসতো তাহলে হয়তো তাকে এই নিচুমানের কাজ করতে হতো না। কথা একটা দীর্ঘশ্বাস ফেললো। সে আবার নরম হয়ে যাচ্ছে। না, নরম হওয়া যাবে না। এই পৃথিবীতে টিকতে হলে তাকে শক্ত হতে হবে, একদম পাথরের মতো শক্ত, যাকে শত আঘাতেও ভাঙা যায় না। এই মেয়ে, কে তুমি? এই ফ্লোরে কিভাবে এসেছো? হুট করেই সামনে থেকে আসা আকস্মিক প্রশ্নে কথা মাথা তুলে সামনের রমণীকে দেখলো। দেখে তো মনে হচ্ছে মেয়েটার বয়স মোটামুটি তার মতোই। পরনে লং ফিটফাট একটা গ্রাউন, অতি উচ্চ স্তরের মেকআপের প্রলেপ দেওয়া গালে। দেখতে অবশ্য সুন্দরী। কথা বলছো না কেন? বোবা নাকি? কথা নিজের ভাবনা থেকে বেরোলো। এরপর গলায় থাকা আইডি কার্ডটা মেয়েটার দিকে বাড়িয়ে দিল।
এটা তখন ম্যানেজার দিয়েছিল যেন অফিসের নিজের পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারে। এখানকার উচ্চ থেকে নিম্ন সব স্টাফদের জন্যই নিজ নিজ পরিচয়পত্র আছে। সামনে থাকা মেয়েটা আইডিটা দেখে একটু তাচ্ছিল্য হেসে আবার ফেরত দিল। এরপর সেভাবেই উপহাসের স্বরে বলল, ও, নিউ স্টাফ তুমি? ভালো। তো এক কাজ করো, টপ ফ্লোরে চলে যাও, বস আসবে ঠিক 10টায়। ওখান থেকেই তোমার কাজ শুরু হবে। কথা দেখলো মেয়েটা তাচ্ছিল্যের হাসি। তার চোখের পাতাটা খানিকটা কেঁপে উঠল। আজ ভাগ্য তাকে কোথায় নামিয়েছে। পরক্ষণেই আবার টাকার কথা মনে পড়ল। এই কাজটার বিনিময়ে তাকে প্রতি মাসে 20,000 টাকা দেওয়া হবে। এটা তো তার জন্য এই মুহূর্তে বিশাল ব্যাপার। তাই সব ভাবনা বাদ দিয়ে মেয়েটাকে সাই জানিয়ে টপ ফ্লোরে চলে গেল। কি জানি তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যায়। অফিসে বস এসেছে ঠিক 10টায়। কথা অবাক হয়ে দেখলো এতক্ষণ যারা হাসাহাসি করছিল তারা এখন একদম কাঠের পুতুলের মতো স্থির হয়ে কাজ করছে। বস কি এতটাই স্ট্রিক্ট নাকি? কথা এখনো দেখেনি বসকে, তবে ম্যানেজার তখন বলেছিল বস নাকি অফিসে কোনো নতুন স্টাফ আসলেই নিজের কেবিনে নিয়ে যাচাই করেন। তেমন কথারও ডাক পড়বে বোধহয়। তার যথেষ্ট ভয় করছে এখন। এতটা স্ট্রিক্ট হবে সে ভাবেনি। তবুও একটু নিশ্চিন্তে আছে, কারণ বস আবার আরাবের আপন বড় ভাই। আরাব নিশ্চয়ই বলেছে তার ভাইকে কাজটা তার কতটা প্রয়োজন। এরই মধ্যে তার ডাক পড়লো বসের কেবিনে। কথা মেয়েকে বুকের সাথে আরো শক্ত করে বেঁধে নিল। মেয়েটা কিছুক্ষণ আগে ঘুমালেও এখন জেগে গিয়েছে। তার বুকেই হাত পা নাড়াচ্ছে। কথা জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। এরপর বসের কেবিনের দিকে পা বাড়ালো। কক্ষের সামনে আসতেই একটু নার্ভাস গলায় দরজায় নক করে ভেতরে যাবার অনুমতি চাইলো। মে আই কাম ইন স্যার? ভেতর থেকে কয়েক সেকেন্ড বাদে গুরুগম্ভীর একদম কাট কাট স্বরে ভেসে আসলো, ইয়েস। কথা আলগোছে দরজা ঠেলে প্রবেশ করলো। দেখলো সোজাসুজি একটা বড় ডেস্কের ওপাশে একজন কোট প্যান্ট পরা বলিষ্ঠ পুরুষ বসে আছে। কথা অবাক হলো, সে ভেবেছিল অফিসের মালিক বয়স্ক কোনো ব্যক্তি হবে, কিন্তু এনাকে দেখে তো ইয়াং মনে হচ্ছে। তবে তার অবাকতা প্রকাশ করলো না, বরং হেঁটে গিয়ে ডেস্কের সামনে তাকালো। এদিকে কথাকে সামনে এসে দাঁড়াতে দেখে চেয়ারে বসা পুরুষটি আগাগোড়া কথাকে একবার পর্যবেক্ষণ করে নিল। তবে পাখিকে দেখে তার চেহারার রিয়াকশনটা একটু নরম হলো। অন্তত কথার কাছে তো তাই মনে হচ্ছে। পাখি বারবার হাত বাড়িয়ে আরবানের কোটের চিকন চেইন আকৃতির ব্যাজটা ছুঁতে চাচ্ছে, আর কথা নিদারুণ কৌশলে মেয়ের বাড়িয়ে দেওয়া হাত নিজের কাছে টেনে নিচ্ছে। আরবান যদিও দেখলো, তবে কিছু বলল না। তবে মিনিট খানেক বাদে তার স্বভাবসুলভ গম্ভীর গলায় বলল, হাই, আই এম আবরান তুষার অ্যাট টেক্সটাইল এর সিইও। আপনার পরিচয়? কথা একটা ঢোক গিলে নিজের গলাটা ভিজিয়ে নিল। এরপর মেয়েকে আরেকটু বুকে আগলে নিয়ে বলল, আমি কথা কথা মুহাইমিন। আপাতত আমার একটাই পরিচয়, আমি আমার পাখির মা। কথার জবাবে আবরান তুষারের ঠোঁটে সূক্ষ্ম একটা হাসি ফুটে উঠল। তবে সেটা কথা দেখার আগেই আড়াল করে নিল, বলল, ওকে, আপনার কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে? জি স্যার। তাহলে শুরু করুন। কথা মাথা নাড়ল, তবে গেল না। স্যার তো এখনো যেতে বলেনি। অপরদিকে আবরান কথার প্রত্যেকটা মুভমেন্ট গভীরভাবে পর্যবেক্ষণ করলো। মেয়েটার মধ্যে ম্যানার্স আছে। আরবের কথায় তাহলে কোনো ভুল নেই। তার আপাতত কোনো স্টাফের দরকার ছিল না, কিন্তু আরবের অনবরত জোরাজুরিতে সে কথাকে নিয়েছে। গো বলা মাত্রই কথা আর দাঁড়ালো না। চটজলদি কক্ষ ত্যাগ করার চেষ্টা করলো। তবে তার মেয়ে দিল না। সে চিৎকার করে কেঁদে উঠল। কথা হকচকিয়ে গেল। তার এমন শান্তশিষ্ট মেয়ে এমন হঠাৎ কেঁদে উঠল কেন? এরপর মেয়ের দিকে তাকাতেই তার কারণ উদ্ধার করতে পারলো। মেয়ে তার আরবান স্যারের বুকের গোল্ডেন কলার ব্যাজের দিকে হাত বাড়িয়ে কাঁদছে, যেন তার এক্ষুনি লাগবে এটা। কথা পড়ল বিপাকে। তার মেয়ে তো এমন না, তাহলে এখন হঠাৎ এমন কেন করছে? সে একবার আবরানের দিকে তাকালো। আবরানও সে পাখির বাড়ানো হাতের দিকে তাকিয়ে তার কান্নার কারণ বুঝে ফেলেছে। সেটা কথার আর বুঝতে বাকি রইল না। কথা ইতস্তত ভঙ্গিতে আবরানের কাছে ক্ষমা চাইল। সরি স্যার বলেই কথা যেই না বেরোতে যাবে তখনই থেমে গেল আবরানের রুক্ষ স্বরের ডাকে। ওয়েট! কথা পিছনে ফিরল। মেয়েটা যে কি করেছে সে কিছুই বুঝতে পারছে না। চাকরির প্রথম দিনই যদি এমন হয় তাহলে তো হলোই।
আবরান কথার দিকে এগিয়ে এলো, নিজের বুক থেকে ব্যাজটা খুলে দিয়ে পাখির হাতে বিনা সংশয়ে বেঁধে দিল। পাখি তো পেয়েই খুশি, ফোগলা হাসি দিয়ে আবরানের দিকে তাকিয়ে আছে। এদিকে কথা তো অবাক, স্যার কি করলো এটা? তার মেয়েকে এটা বেঁধে দিল, তার মতো সামান্য স্টাফের মেয়েকে। কথা খানিকটা অবাকত ধরে রেখেই বলল, কি করছেন স্যার? এটার দরকার নেই, আমি সামলে নিতাম ওকে। তবে কথার কথায় আবরান পাত্তা দিল বলে মনে হলো না। সে বাঁধা শেষ করে পাখির নাকে একটু হালকা করে টোকা দিল, আর এতেই যেন পাখি খিলখিলিয়ে হেসে উঠল। কথা অবাক দৃষ্টিতেই সেসব দেখলো। আবরান এবার কথার দিকে ফিরল, এরপর পাখিকে ইশারা দিয়ে বুঝিয়ে বলল, ওর নাম। কথা নিজেকে ধাতস্থ করে বলল, পাখি, ভালো নাম উমাইরা। আবরান মাথা ঝাঁকালো, এরপর পাখির গালে ছোট্ট করে একটা চুমুকে ডাকলো, পাখি। পাখি যেন ডাকে সাড়া দিল, তেমন ভাবে আবরানের দিকে তাকালো। আবরান একটু হাসলো, পাখিকে খানিকটা আদর করে দিল। এরপর আবার প্রফেশনাল মোডে গিয়ে কথাকে বলল, নাও ইউ ক্যান গো। কথা হালকা করে মাথা নাড়লো, আলতো স্বরে বলল, আওড়ালো, থ্যাংক ইউ। এরপর বেরিয়ে গেল। সে যতটুকু বুঝতে পারছে তাদের স্যার বড়দের সাথে একটু গম্ভীর হলেও বাচ্চা প্রিয় মানুষ, নয়তো এত নামি দামি মানুষ হয়েও তার মতো সামান্য স্টাফের মেয়ে কাঁদছে বলে নিজের জিনিস দিয়ে দিত না। কথার কেন জানি হুট করেই রবিনের কথা মনে পড়ল। রবিন কি কখনো বলতে পারবে সে মেয়ের সাথে দুদণ্ড বসে ভালো করে কথা বলছে? সারাদিন বাইরে থাকতো, এরপর যখন বাড়ি ফিরতো কথা মেয়েকে এগিয়ে দিলেই বলতো। তার এখন বাচ্চা কাচ্চা ভালো লাগছে না, খুব টায়ার্ড সে। কথা জানে রবিনের ছেলেবাবুর খুব শখ ছিল, তবে আল্লাহ দেয়নি। তাই বলে কি সে মেয়ের সাথে একটু সময় কাটাবে না? কথা একটা দীর্ঘশ্বাস নিল। সে তো মেয়ের প্রতি এই অবহেলাও মেনে নিয়েছিল, ভেবেছিল ছেলে না হওয়ায় মেয়েটাকে গুরুত্ব দেয় না। তবে এখন বুঝতে পারে মেয়ে ছেলে ওসব তো বাহানা মাত্র। রবিন কখনোই তাদের ভালোবাসেনি। এরপর কেটে গেল আরো মাসেক চারেকের মতো। এখন কথার মেয়ের বয়স ৮ মাস। এই সময়গুলোর মধ্যে কথার অভিজ্ঞতা নেহাত কম হয়নি। নানান রকম মানুষের সাথে পরিচয় হয়েছে, সাথে হয়েছে এক এক রকমের অভিজ্ঞতা। কথা এখন অফিসে মোটামুটি বেশ পরিচিত, আর সেটার কারণ তার মেয়ে। তার মেয়ে এখন বুঝতে পারে কোনো কিছু ধরে দাঁড়িয়ে এক পা দু পা হাঁটতে পারে, আর সারাক্ষণ মুখ দিয়ে কিচিরমিচির করে। অফিসের মোটামুটি বেশিরভাগ মানুষই তার মেয়েকে পছন্দ করে, তবে তার মধ্যে অন্যতম হলো তার অফিসের বস আরবান তুষার। তিনি সেই প্রথম থেকেই তার মেয়েকে আদর করে। কথা খেয়াল করে দেখেছি ইদানিং অফিসে গেলে স্যার সবার আগে পাখির খোঁজ নেয়, এরপর কোলে নিয়ে কতক্ষণ আদর করে, তারপর তার কাছে আবার ফিরিয়ে দেয়। এই তো গত মাসে পাখির কি জ্বর, তখন তো একদম অস্থির হয়ে গিয়েছিল আরবান স্যার। পাখিকে সারাটা সময় কোলে নিয়ে ঘুরছিল। কথা একবার কথায় কথায় শুনেছে স্যারের বউ আর মেয়ে নাকি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বছর চারেক আগে। কথা তো এটা শুনে বেশ অবাক হয়েছিল। স্যার যে বিবাহিত তা একদমই বোঝা যায় না। তার চেয়ে বড় কথা হলো এক বাচ্চার বাবা। ভাবা যায়? কথা বুঝে স্যার হয়তো তার মেয়ের মধ্যে নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায়, তাই এত আদর করে। অবশ্য এসব নিয়ে অফিসে জল ঘোলাও কম হয় না। সবই তার কানে আসে, সামান্য একটা স্টাফের মেয়ের প্রতি স্যারের কেন এত দরদ? এটা কি স্বাভাবিক বিষয়? অনেকে তো আগে পিছে তাকে স্যারের রক্ষিতাও বলে। তখন কথা শুধু এসব মুখ বুজে শুনে যায়। আর কি বা করার আছে তার? এই চাকরিটা করেই তো মেয়েকে নিয়ে ভালো মতো কোনোভাবে থাকতে পারছে, এটা চলে গেলে কি করবে সে? সব মিলিয়ে কথা এখন খুব ভালো খারাপ মিশিয়েই আছে বলা যায়। প্রতি সপ্তাহে দু একবার করে নীরদ, অপর্ণা আর ললিতা বেগমের সাথে কথা হয় তার। তাদের থেকেই শুনেছে গত মাসে নাকি রবিন আবার বিয়ে করেছে। তবে রুনাকে নয়, রবিনের মা নাকি তার কোন দুঃসম্পর্কের আত্মীয়ের মেয়েকে বিয়ে করিয়েছে। কিন্তু কথা নিশ্চিত রবিন এই মেয়েটাকেও ঠকাবে তার মতো। তবে এত সময়ের মধ্যেও কথার মা ভাই একটাবার তার খোঁজ নেয়নি। রবিন তো আরো আগে না। কথার এখন মনে হয় কথা না থাকাতেই যেন ওদের আরো ভালো, কোনো ঝামেলা নেই। ম মা আ আম মেয়ের আদুরে ডাকে কথা ঘাড় ফিরিয়ে মেয়ের দিকে তাকালো। মেয়ে তার টেবিলের উপর হাত দিয়ে দাঁড়িয়ে পা নেড়ে নেড়ে তাকে ডাকছে।
কথা হাসলো, আয়নাতে আরেকবার নিজেকে দেখে নিল। এরপর মেয়ের কাছে গেল। পাখিকে কোলে তুলে নিতেই মেয়েটা হেসে হেসে তার চুল আঁকড়ে ধরলো। কথা মেয়ের কপালে হালকা করে একটা চুমু খেয়ে আহ্লাদে স্বরে বলল, মা, চুল ছাড়ো মা, ব্যথা পাই তো। চুলগুলো ছেড়ে দাও পাখি সোনা। পাখি ঠোঁট ছাড়িয়ে হেসে ওঠে। কথা আর দেরি করলো না, এবার মেয়েকেও রেডি করিয়ে দিল। এখন বিকেল 4টে বাজে। আজকে অফিসে একটা পার্টি আছে। সেখানে অফিসের স্টাফ সহ সবাই আমন্ত্রিত। সে নিজেও বাদ পড়েনি। তাই আজকের গায়ে একটা নীল রঙের শাড়ি জড়িয়েছে। মেয়েকেও নীল রঙের একটা সুন্দর ফ্রক পরিয়েছে। কি সুন্দর লাগছে তার পাখিটাকে। সময়টা সন্ধ্যাবেলা। এক টেক্সটাইলের ছাদটা আজকের কোনো নামি দামি ডেকোরেশনে ভরপুর। চারিদিকে আলোর বাহারি সজ্জা, লাইটিং আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে সজ্জিত এই ফ্লোরটা আজকে একদম ঝকমক করছে। দেখেই বোঝা যাচ্ছে পার্টি ফ্লোর। আজকের পার্টিটা মূলত একটা বিদেশি প্রজেক্ট পাওয়ার আনন্দে সেলিব্রেট করা হবে। সাথে ইনভাইটেড শহরের নামিদামি মানুষ ও বিদেশি ক্লায়েন্টরাও। কথার অফিসে জয়েন দেওয়ার পর এটাই প্রথম পার্টি। তাই একটু অস্বস্তি লাগছে তার। চারিদিকে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরেছে, তাছাড়া এক একজনের মুখের উপর মনে হচ্ছে এক মন করে মেকআপ করা। সেখানে এদের ভিড়ে কথাকে একদম সাধারণ লাগছে। শাড়ি আর চোখে কাজল ও ঠোঁটে হালকা লিপস্টিক ছাড়া কোনো কিছুই দেয়নি সে। কথা একটু এগিয়ে গেল, যদি চেনা জানা কাউকে পায়। পার্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তবে আবরান স্যার এখনো আসেনি। উনি বোধহয় আরো পরে আসবে। আর উনি আসার পরই মূল পার্টি শুরু হবে। তন্মধ্যেই হুট করে এক লোক কথার সামনে আসলো। কথা একটু হকচকিয়ে পিছিয়ে গেল। মেয়েকে বুকের সাথে শক্ত করে ধরে রেখে লোকটার দিকে তাকালো। মোটামুটি বয়সের একজন, কালো কোট পরা, দেখে মনে হচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব। এই যে মেয়ে, তুমি কি এখানের ড্রিঙ্ক সার্ভার? কথা ভ্রু কুঁচকে তাকালে লোকটার দিকে। লোকটা যে তার সাথে আলাপ জমাতে এসেছে সে সেটা ইতিমধ্যে বুঝে ফেলেছে। নয়তো এখানেই ড্রিঙ্ক সার্ভ করা লেডিসদের আলাদা পোশাক আছে। এটা কি লোকটা দেখছে না? কথা তবুও একটু সংযত থেকে প্রত্যুত্তর করলো, না। তাহলে কি, কোলে দেখি আবার বাচ্চাও আছে। তোমার মেয়ে? কথা খানিকটা বিরক্ত হয়, তবুও খারাপ ব্যবহার করলো না। বলা যায় না, তার জন্য যদি পার্টিতে আগত কেউ অসম্মানিত হয় তাহলে তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। বলল, হ্যাঁ, বুঝেছি। লোকটা একটু থেমে এরপর কথার দিকে ঝুঁকে এলো, ফিসফিসিয়ে বলল, সিঙ্গেল মাদার? কথা এবারেও মাথা নেড়ে সংক্ষেপে বলল, হু। এই যে নাও আমার কার্ড, এটা পার্টিটা শেষ হলে কল দিও। তোমাকে সব দিয়ে একদম ভরিয়ে দেব। মেয়েকে নিয়ে থাকতে হবে, আর কষ্ট হবে না। কথার এক মুহূর্ত লাগলো না লোকটার কথা বুঝতে। দুঃখে কষ্টে তার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাচ্ছে। সে সিঙ্গেল মাদার বলে কি এতটাই অসহায়? তাকে এখন এই লোককে সার্ভিস দিতে হবে? কেন সিঙ্গেল মাদাররা কি নিজের ইনকাম করতে পারে না? কথা হাতে হাত মুঠো করে রাগ চাপালো। এখানে কোনো প্রতিবাদও করা যাবে না। দেখা যাবে পরে সবাই তাকে দোষী বানিয়ে দিবে। সে সিঙ্গেল মাদার কিনা? আমাদের সমাজ তো মেয়েদেরই পায়। সব দোষ মেয়েদের, অথচ পুরুষরা দুধে ধোয়া তুলসী পাতা। কথা লোকটাকে এড়িয়ে গিয়ে সামনে পা বাড়াতে নিবে, তার আগেই পেছন থেকে শুনতে পেল আরবান তুষারের কঠোর ও গম্ভীর কণ্ঠ। এতই চুলকানি থাকলে পতিতাপল্লীতে যান রাজউক সাহেব। আমার অফিসের স্টাফকে এসব জিজ্ঞেস করার সাহস কিভাবে হয় আপনার?